কিছুদিন আগেই শুরু করেছিলাম ডক্টর রোমান্টিক নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার সিজন 2 এর এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল প্রতিরক্ষামন্ত্রীর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে শত শত রিপোর্টাররা ডোলডাম হসপিটালে এসে ভিড় জমিয়েছেন, যার কারণে প্রতিরক্ষামন্ত্রীর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। আর এখান থেকেই শুরু হয় ড্রামার দ্বিতীয় পর্ব। দেখা যায় চেয়ারম্যান ডু কিছু মিলিটারি অফিসারদের বলে, আমি প্রতিরক্ষামন্ত্রীর দেখাশোনার দায়িত্ব দিয়েছি আমাদের হসপিটালের সবথেকে বেস্ট সার্জেন্ট ডক্টর পার্কের ওপর, তাই তাকে নিয়ে খুব একটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এদিকে ডোলডাম হসপিটালে প্রতিরক্ষামন্ত্রীর দেখাশোনার দায়িত্বে থাকা এক নার্স ওজিনকে বলে প্রতিরক্ষামন্ত্রীর শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, যার কারণে তার পালস রেট স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। ওজিন এটা শোনা মাত্রই তাড়াতাড়ি মাস্টার কিমকে সেখানে আসার জন্য ফোন করতে গেলে ডক্টর পার্ক এবং তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে আটকে নেয়। পার্ক ওজিনকে বলে, এখন থেকে প্রতিরক্ষামন্ত্রীর সমস্ত ট্রিটমেন্ট আমি করব, কারণ আমাকে তার ট্রিটমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছু শোনার পর ওজিন বলে, যতক্ষণ না মাস্টার কিম নিজে এসে আমাকে এটা বলছে ততক্ষণ অবধি আমার পক্ষে আপনার কথা মেনে নেওয়া সম্ভব নয়। ঠিক এই সময় নার্স এসে তাদেরকে জানায় প্রতিরক্ষামন্ত্রী শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে দেখা যায় নার্স ও জ্যাং এবং ডক্টর নাম মাস্টার কিমের কাছে এসে বলে, আমাদের মনে হয় চেয়ারম্যান ডু মিডিয়ার সামনে এসে ডোলডাম হসপিটাল সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলার আগে আমাদের নিজেদেরই প্রতিরক্ষামন্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে মিডিয়াকে জানিয়ে দেওয়া উচিত। ঠিক এই সময় মাস্টার কিমের ফোনে একটা কল আসে আর সিন চলে আসে ওজিনের কাছে। দেখা যায় মাস্টার কিমের আসতে দেরি হওয়ায় সে কন্টিনিউ পেশেন্টকে সিপিআর দিতে থাকে, তবে তা সত্ত্বেও কোনোভাবেই তার পালস ফিরে আসছিল না। এটা দেখে ডক্টর পার্ক তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ভিতরে যায় এবং ওজিনকে সেখান থেকে সরে যেতে বলে, তবে ওজিন তার কোনো কথা না শুনে কন্টিনিউ সিপিআর দিতে থাকে। সৌভাগ্যবশত ঠিক এই সময় মাস্টার কিম সেখানে চলে আসে। তিনি ওজিনকে সেখান থেকে সরে গিয়ে ব্যাপারটা ডক্টর পার্কের হাতে ছেড়ে দিতে বলে। তারপর তিনি ডক্টর পার্ককে জিজ্ঞাসা করেন, আপনি কি পেশেন্টকে বাঁচাতে পারবেন? তবে এতে ডক্টর পার্ক কোনো উত্তর না দেওয়ায় মাস্টার কিম ওজিনকে পুনরায় সিপিআর দিতে বলে এবং নিজে পেশেন্টের টিচ করা জায়গাটা খুলে বুকের মধ্যে হাত ঢুকিয়ে ওপেন হার্ট মেসেজ দেওয়া শুরু করে। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, এমনকি ডক্টর পার্ক নিজেও এই সার্জারিটা দেখে অবাক হয়ে যায়। এরপর দেখা যায় মাস্টার কিম বেশ কিছুক্ষণ ধরে ওই প্রসেসটা কন্টিনিউ করায় পুনরায় প্রতিরক্ষামন্ত্রীর পালস ফিরে আসে, আর এটা দেখে সবাই কিছুটা স্বস্তি পায়। মাস্টার কিম ওজিনকে পুনরায় ক্ষতস্থানটা টিচ করতে বলে নিজে সেখান থেকে বাইরে চলে আসে। তখন ডক্টর পার্ক তাকে বলে, আমি এটা বলতে একদমই সংকোচবোধ করব না যে আপনি অনেক ট্যালেন্টেড, কারণ আমি আমার লাইফে এই প্রথমবার কাউকে ওপেন হার্ট মেসেজ করতে দেখেছি, তাও আবার কোনো রকমের মডার্ন ইকুইপমেন্ট ছাড়াই। সত্যি বলতে আপনি যথেষ্ট স্কিলফুল, কিন্তু তারপরেও আমার মনে একটা প্রশ্ন রয়েছে, আপনি এত স্কিলফুল হওয়া সত্ত্বেও এমন একটা ছোট হসপিটালে পড়ে আছেন কেন? মাস্টার কিম এর উত্তরে বলে, কারণ এই হসপিটালের পেশেন্টদের আমাকে দরকার, আর আশা করছি একজন ডাক্তারের কাছে এর থেকে বড় কারণ আর কিছুই হতে পারে না। তখন ডক্টর পার্ক বলেন, আমার মনে হয় আপনি পাগল, নয়তো আমাদেরকে মিথ্যে কথা বলছেন, কারণ এই স্বার্থপর দুনিয়াতে কেউ নিজের স্বার্থ ছাড়া এক বিন্দুও স্যাক্রিফাইস করে না। তার এমন কথা শুনে মাস্টার কিম মৃদু হেসে সেখান থেকে চলে যায়। শিফট হলে দেখা যায় ওজিন যখন হসপিটালের রুমে ঘুমোচ্ছিল তখন সেখানে ইউনজে এসে মার্কার দিয়ে তার মুখে দাগ টানার চেষ্টা করে। তবে ঠিক এই সময় ওজিনের ঘুম ভেঙে যায়। সে ইউনজেকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছিলে? তখন ইউনজে বলে, কই কিছু না তো। এটা বলে সে যখন চলেই যাচ্ছিল ঠিক তখনই ওজিন জোর করে ওই পেন দিয়েই তার মুখে কালি লাগিয়ে দেয়। তারপর সে হাসতে হাসতে সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে ইউনজের মুখে যেহেতু কালি লেগেছিল তাই সে সবার চোখের আড়াল হয়ে কোনো রকমে ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে। তবে মাঝপথে তার সামনে ডক্টর মুন চলে আসায় সে ভয় পেয়ে হসপিটালের ইয়ারের ভেতরে লুকিয়ে পড়ে। সেখানে নার্স ও সহ আরো একাধিক ডাক্তাররা কাজ করছিল, তবে সৌভাগ্যবশত তারা যেহেতু ব্যস্ত ছিল তাই ইউনজের ওপর তাদের নজর পড়েনি। এরপর ইউনজে দেখে নার্স ওর টেবিলে অনেক মাস্ক রাখা রয়েছে, তাই সে মাথা নিচু করে কোনো রকমে নার্স ওর টেবিলের সামনে এসে পৌঁছায়। তারপর টেবিল থেকে একটা মাস্ক নিয়ে মুখে পরে নেয়। অন্যদিকে আমাদের ডক্টর পার্ককে দেখানো হয়। সে রিপোর্টারদের সামনে এসে বলে, প্রতিরক্ষামন্ত্রীর প্রথম অপারেশন খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার জন্য কিছুদিন পর আবারও একটা সার্জারি করতে হবে, আর এই সার্জারিটা আমি নিজেই করব। এই ঘটনাটা যখন ওজিন জানতে পারে তখন সে দ্রুত মাস্টার কিমের কাছে গিয়ে পুরো ব্যাপারটা জানায়। তবে মাস্টার কিম বলে, ওসব নিয়ে চিন্তা করো না, ওরা যা করছে করতে দাও, আর তাছাড়া এতে আমারই ভালো, কারণ আমি একটু বেশি সময় ধরে ঘুমোতে পারবো। হসপিটালের সমস্ত স্টাফ মাস্টার কিমের এই সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিলেও নার্স ও তার উপর অনেক রেগে যায়। সে রাগ সামলাতে না পেরে ডক্টর পার্ককে গিয়ে বলে, তোমরা এই হসপিটালে যা যা করছো তা মোটেই ঠিক নয়। এইভাবে অন্য কারো সার্জারি করা পেশেন্টকে নিজের পেশেন্ট বানিয়ে তার ক্রেডিট নেওয়াটা মোটেই ভদ্র মানুষের কাজ নয়। আর তাছাড়া শুধুমাত্র কিছু প্রসিজার ফলো করা ছাড়া তোমাদের সেকেন্ড সার্জারিতে আর আছেটাই বাকি। এইসব শোনার পর ডক্টর পার্ক বলেন, আপনি ঠিকই বলেছেন, আমি শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্যই এখানে এসেছি, আর সেই কারণেই তো মিডিয়ার সামনে এমন
স্টেটমেন্ট দিলাম। এটা বলেই ডক্টর পার্ক যাওয়ার সময় তার ইউনজের সঙ্গে দেখা হলে কোনো একটা সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতে থাকে। আর এই ব্যাপারটা মাস্টার কিম তার অফিসে বসেই লক্ষ্য করে। ডক্টর পার্কের সঙ্গে কথা বলার পর ইউনজে সোজা চলে আসে ওজিনের কাছে। সে তাকে বলে তারা দুজন যদি প্রতিরক্ষা মন্ত্রীর সার্জারিতে ডক্টর পার্ককে সাহায্য করে তাহলে ডক্টর পার্ক তাদের পুনরায় জিওসান হসপিটালে ফিরে যেতে সাহায্য করবে। আসলে প্রতিরক্ষা মন্ত্রীর সেকেন্ড সার্জারির জন্য ডক্টর পার্কের এমন কাউকে দরকার যে প্রথম সার্জারির অংশ ছিল। আর ইউনজে যেহেতু প্রথম সার্জারির সময় প্যানিক হয়ে মাঝপথে দৌড়ে পালিয়ে গিয়েছিল, তাই সে ওজিনকে এই সার্জারিতে সাহায্যের জন্য অনুরোধ করে। তবে ওজিন তার এই প্রস্তাবে মানা করে দেয়। ফলে এটা নিয়েই তাদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এরপর ইউনজে রাগে সেখান থেকে চলে এসে প্রতিরক্ষা মন্ত্রীর সেকেন্ড সার্জারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তবে ডক্টর পার্কের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এই সার্জারিতে আমাদের তোমাকে দরকার নেই, কারণ আমরা সার্জারি রুমে এমন কাউকে নিয়ে যেতে চাই না যে সার্জারি চলাকালীন ঘুমিয়ে পড়ে। এরপর সে দেখে ওই সার্জারির জন্য ডক্টর পার্ক তার বদলে ওজিনকে বেছে নিয়েছে। আর যে ওজিন এই সার্জারিটা করবে না বলে এতক্ষণ ধরে তার সঙ্গে ঝগড়া করছিল, সেও এখন এই সার্জারিটা করতে রাজি হয়ে গেছে। আসলে ওজিনের এই সার্জারিতে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে ছিল না। সে শুধুমাত্র মাস্টার কিমের কথাতেই এই সার্জারিতে ডক্টর পার্ককে সাহায্য করতে রাজি হয়েছে। এরপর পার্ক ওজিনকে নিয়ে সার্জারিটা শুরু করে। আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় কলেজের এক প্র্যাকটিক্যাল এক্সামে ওজিন প্রথম হয় এবং ইউনজে তার থেকে অনেক কম নাম্বার পায়। তাই ইউনজে ওজিনকে গিয়ে বলে আমাদের দুজনের একে অপরকে হেল্প করা উচিত। অর্থাৎ তুমি যেহেতু প্র্যাকটিক্যালে ভালো, তাই তুমি ওটাতে আমাকে সাহায্য করবে, আর বিনিময়ে আমি তোমাকে রিটিন এক্সামে সাহায্য করব। এটা বলেই সে ওজিনকে কিছু নোটস দিয়ে সেখান থেকে চলে যায়। ওজিন ওই নোটসটা পড়ার জন্য খুলতেই তার ভেতরে একটা ছোট্ট কাগজ দেখতে পায়, যেটাতে লেখা ছিল ইউনজে কখনোই ডাক্তার হতে চায়নি। সে শুধুমাত্র তার মায়ের মন রাখার জন্য বাধ্য হয়ে ডাক্তারি পড়ছে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসলে দেখা যায় ডোলডাম হসপিটালের ডাইরেক্টর ইও তার ছুটি কাটিয়ে পুনরায় হসপিটালে ফিরে এসেছে। তবে হসপিটালে এসে তিনি কোনো স্টাফকে দেখতে না পেয়ে জ্যাংকে ফোন করেন। জ্যাং বলে ডক্টর পার্ক প্রতিরক্ষা মন্ত্রীর সার্জারি করছে, তাই সাহায্যের জন্য অধিকাংশ স্টাফ সেখানেই রয়েছে। সিন সার্জারি রুমে আসলে দেখা যায় সার্জারি শুরু করার আগে ডক্টর পার্ক ওজিনের কাছে প্রথম সার্জারির প্রসিজার সম্পর্কে জানতে চায়। ওজিন সবকিছুই ভালোভাবে বুঝিয়ে বলে। তবে ডক্টর পার্ক যখন তাকে সিটি স্ক্যান সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর বলে ওই মুহূর্তে যেহেতু রোগীর কন্ডিশন অনেক খারাপ ছিল, তাই সিটি স্ক্যান করার মতো টাইম হয়নি। এটা শুনে ডক্টর পার্ক বেশ অবাক হয় এবং ওজিনকে জিজ্ঞাসা করে সিটি স্ক্যান না করে পেশেন্টের কোথায় ব্লিডিং হচ্ছে সেটা মাস্টার কিম কিভাবে বুঝলেন। তবে ওজিন এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এখান থেকে সিন চলে আসে আরিউমের কাছে। সে ডাইরেক্টরকে একা হসপিটালের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করে আপনি কি কাউকে খুঁজছেন। এটা শুনে ডাইরেক্টর তাকে নিজের পরিচয় দিতে গেলে সে মনে করে উনি হয়তো ডাইরেক্টরের কোনো রিলেটিভ, তাই সে ডাইরেক্টরের কোনো কথা না শুনে তার চেক আপ করতে শুরু করে। তবে কিছুক্ষণ পর সে এক নার্সের কাছ থেকে জানতে পারে উনি হলেন এই হসপিটালের ডাইরেক্টর। এটা শুনে আরিয়ম অনেক লজ্জা পায় এবং ঠিক করে সে তার এই ভুলের জন্য ডাইরেক্টরের কাছে গিয়ে ক্ষমা চাইবে। অন্যদিকে ডক্টর পার্ক প্রতিরক্ষা মন্ত্রীর সার্জারি করতে গিয়ে দেখতে পায় তার শরীরের আরো বেশ কিছু অংশে গভীর ক্ষত রয়েছে, যেগুলো ঠিক করার দায়িত্ব সে তার অ্যাসিস্ট্যান্টকে দেয়। তবে তার অ্যাসিস্ট্যান্টের ছোট্ট একটা ভুলের কারণে পেশেন্টের পেটের মধ্যে পুনরায় ব্লিডিং শুরু হয়। তখন ডক্টর পার্ক এবং ওজিন কোনো রকমে পরিস্থিতির সামাল দেয়। ওজিন পার্ককে বলে এই ক্ষতটা যতদিন না শুকোচ্ছে ততদিন অবধি ফাইনাল সার্জারি করা সম্ভব নয়, যার কারণে সার্জারিটা পুনরায় পোস্টপোন করা হয়। এদিকে চেয়ারম্যান ডু যখন এটা জানতে পারে তখন সে একজন রিপোর্টারের সাহায্যে চারিদিকে এই নিউজটা ছড়িয়ে দেয় যে মাস্টার কিমের প্রথম সার্জারিতে করা ভুলের কারণেই সেকেন্ড সার্জারিটা পোস্টপোন করা হয়েছে। পরের সিনে দেখা যায় এই খবরটা পাওয়া মাত্রই প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে মাস্টার কিমের সঙ্গে দেখা করার জন্য ডোলডাম হসপিটালে এসে উপস্থিত হন। সে প্রথমে ডক্টর পার্ককে তার বাবার বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, তারপর সোজা চলে যায় মাস্টার কিমের কাছে এবং তাকে জিজ্ঞাসা করে সার্জারির আগে তিনি কেন তার বাবার সিটি স্ক্যান করেননি। তখন মাস্টার কিম তাকে বলে আপনার বাবাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটুও সময় নষ্ট করলে যে কোনো মুহূর্তে তার প্রাণ চলে যেত, তাই নিরুপায় হয়ে আমাকে এটা করতে হয়েছে। তবে দেখা যায় তা সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে মাস্টার কিমের কোনো কথাই শুনতে রাজি নয়। সে মাস্টার কিমকে ধমক দিয়ে বলে আপনি সার্জারির সময় কোনো প্রসিজার ফলো করেননি, তাই আমি আপনার এবং এই হসপিটালের উপর আইনি পদক্ষেপ নেব। এদিকে ইউনজে ওজিনের সঙ্গে দেখা করে তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, কারণ তার জন্যই ইউনজেকে এই সার্জারি থেকে বাদ দেওয়া হয়েছে। তখন ওজিন তাকে বলে এই সার্জারিটা আমি নিজের ইচ্ছেতে করিনি। তবে ইউনজে তার কোনো কথা না শুনে বারবার তাকেই ব্লেম করতে থাকে। ফলে ওজিন রেগে গিয়ে তাকে বলে আর কতদিন এইভাবে নিজের ভুল অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। জীবনে বড় হতে গেলে নিজের করা ভুলগুলোকে অন্যের ওপর না চাপিয়ে সেগুলিকে ঠিক করার চেষ্টা করো। এটা বলেই ওজিন চলে গেলে ইউনজে সেখানে বসেই কাঁদতে থাকে। তবে এর কিছুক্ষণ পর সে ওয়াশরুমের বাইরে কারো একটা আওয়াজ শুনতে পায়।
সে বাইরে তাকালে দেখে ডক্টর পার্কের অ্যাসিস্ট্যান্ট গোপনে এক নার্সের কাছ থেকে একটা পেন ড্রাইভ নিচ্ছে, যেটাতে সেকেন্ড সার্জারির ভিডিও ছিল। তবে ঠিক এই সময় ইউনজের ফোন বেজে ওঠে, ফলে পার্কের ওই অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে ফেলে। সে ইউনজেকে বলে, যদি তুমি তোমার মুখ বন্ধ রাখো তাহলে আমি ডক্টর পার্কের সঙ্গে কথা বলে তোমাকে পুনরায় জিওসান হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে পারি। এই সময় হসপিটালে এক এমার্জেন্সি পেশেন্ট আসায় ইউনজে দ্রুত তার চেক আপ করতে আসে। ওই পেশেন্টের বেশ কিছুক্ষণ ধরে বুকে পেন হচ্ছিল, তাই ইউনজে দ্রুত তার এক্স রে করতে বলে। এক্স রে রিপোর্ট দেখে সে বুঝতে পারে পেশেন্টের বুকে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে, তাই সে ভেন্টিলেটরের প্রেসার বাড়িয়ে ওই রোগীর ট্রিটমেন্ট করতে শুরু করে। ফলে রোগীটি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এদিকে মাস্টার কিম বাইরে থেকে এই পুরো ঘটনাটা লক্ষ্য করছিল। সে ইউনজেকে জিজ্ঞাসা করে, স্বাভাবিকভাবেই পেশেন্টের ট্রিটমেন্ট করার সময় তুমি তো প্যানিক হয়ে দৌড়ে পালিয়ে যাও, তাহলে আজ কিভাবে এমন একটা সিরিয়াস পেশেন্টের ট্রিটমেন্ট করলে? ইউনজে বলে, সার্জারি রুম ছাড়া অন্য কোথাও ট্রিটমেন্ট করতে আমার কোনো সমস্যা হয় না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।